বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর যে সকল ছাত্রছাত্রীবৃন্দ এখন আমার সাথে সংযোগে রয়েছ এবং যারা সংযোগে হচ্ছ তাদের সকলকে আইসিটি বিভাগের পক্ষ থেকে স্বাগতম। দূর দূরান্তে যে যেখানে আছো না কেন, আশা করি সকলেই ভালো আছো। তবে শীতের প্রকোপ আস্তে আস্তে বাড়ার কারণে আমাদের করোনার প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেজন্য আমরা সকলে যেন স্বাস্থ্যবিধি মেনে চলি। আর তোমরা হয়তো কখনো কখনো মনে করো যে তোমাদের করোনা ভাইরাসে কিছুই হবে না। আসলে তোমাদের হয়তো কিছু হবে না, বেশি তোমাদের জন্য বিপজ্জনক হবে না, কিন্তু শুধুমাত্র তোমাদের পরিবারের কথা চিন্তা করো। আর তোমাদের পরিবারে যদি কেউ অসুস্থ থাকে, সে ছোট হোক কিংবা বড় হোক, আবার তোমার মা বাবার কথা চিন্তা করো, তোমার দাদা দাদি নানা নানির কথা যদি কেউ চিন্তা করো, তাহলে তারা যেহেতু বয়স্ক, তাদের জন্য কিন্তু বিপজ্জনক। তো তোমার থেকে কিন্তু তারা ভাইরাসে আক্রান্ত হতে পারে। সেজন্য তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অন্যদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুপ্রাণিত করবে। আজকে 29শে নভেম্বর 2020 ইংরেজি, 14ই অগ্রহায়ণ 1427 বাংলা, 13ই রবিউল সানি 1442 হিজরি। আর আমি তোমাদের সাথে উপস্থাপনা আছি মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা। প্রথম ক্লাসে তোমাদের সাথে আমি কিছু কথা বলেছিলাম যে সুশিক্ষা আসলে কি, তো সেগুলি তোমরা পালন করার চেষ্টা করবে। আর আজকেও তোমাদের সাথে আমি 2 মিনিট কথা বলবো যে তোমার লাইফের জন্য, তোমার স্বপ্নরাশি বাস্তবায়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় অর্থাৎ ডায়মন্ড সময় কোনটি। তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা দামি সময় কিন্তু এখনকার সময়টি। এই সময়টির 8 মাস তোমাদের শেষ হয়ে গেছে, আর বাকি আছে মাত্র 16 মাস। তার সাথে প্লাস হবে আরো 3 মাস ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি। অর্থাৎ তুমি যদি তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে যাও, তাইলে অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তোমাকে সেই প্রচেষ্টার মধ্য দিয়েই তোমার স্বপ্নে আগাই যেতে পারবে। তবে মনে রাখবে, এসএসসি এবং এসএসসি কিন্তু অনেক পার্থক্য, তফাৎ। এসএসসিতে যে পরিমাণ লেখাপড়া করে তোমরা A+ হয়তো গোল্ডেন পেয়েছ, কিন্তু এসএসসিতে সেই পরিমাণ লেখাপড়া করলে তুমি A- পাওয়া তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। এজন্য এখনকার যে সময়টি আছে, সেই সময়টিতে যারা তোমরা লেখাপড়ায় রুটিন মাফিক শুরু করেছো তাদের জন্য অনেক ভালো। আর যারা শুরু না করো নাই, এখনো সময় আছে, তোমরা সেই রুটিন মাফিক লেখাপড়ার মধ্য দিয়ে আগায় যাও, অন্যথায় ঝরে যাবে। কারণ তোমার কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছাতে হলে তোমাকে ওইভাবেই লেখাপড়া করতে হবে। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সেন্টেন্স তোমাকে বুঝে বুঝে পড়তে হবে এবং শিখতে হবে। যেখানে না বুঝবে সেখানেই তোমার শিক্ষককে প্রশ্ন করতে হবে, তাহলেই তুমি অনেক আগায় যেতে পারবে। তোমাদের পরীক্ষা হয়তো 2 মাস পিছিয়েছে, চিন্তা করতেছো, কিন্তু না, তোমাদের পরীক্ষা 2 মাস পিছাবে না। সরকার তখন আগের থেকে কিন্তু প্রিপারেশন নিয়ে নেবে। কারণ বর্তমানে যেই পরীক্ষা, তাদের জন্য সেইভাবেই হঠাৎ করে প্রিপারেশন নিতে পারে নাই, এই জন্য তারাও পিছিয়ে গেছে, আমরাও ঠিকভাবে ক্লাস দিতে পারি নাই।
সেই জন্য এই পরীক্ষাটা হয়তো 2 মাস পিছিয়ে গেছে। কিন্তু তোমাদেরকে ধরতে হবে যে এপ্রিল মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। এই টার্গেট রেখেই তোমরা আগেই যেতে হবে। কাজেই তোমরা যদি তোমাদের কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছাতে যাও, তাহলে বাসায় রুটিন করে, এখনো সময় আছে, রুটিন করে সেই রুটিন মাফিক 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর টাইম রেখে, খাওয়া দাওয়া সব কিছু রেখে লেখাপড়া শুরু করে দাও। অনেকে হয়তো বলো, স্যার হঠাৎ করে তো আমি রুটিন পালন করতে পারি না। তো রুটিন পালন করতে পারো না এই জন্য, অর্থাৎ তুমি হঠাৎ করে রুটিনটাকে 8 থেকে 10 ঘন্টা লেখাপড়ার জন্য ধরে নাও, এই জন্য তুমি পারতেছো না। তুমি প্রথমে যে রুটিনটা শুরু করবে 4 থেকে 5 ঘন্টা দিয়ে শুরু করো, 1 সপ্তাহ পর আবার আধা ঘন্টা বাড়িয়ে দাও, আরেক সপ্তাহ পর আরও আধা ঘন্টা তুমি বাড়িয়ে দাও। এইভাবে তুমি রুটিনটাকে 8 থেকে 10 ঘন্টায় নিয়ে আসো। যদি 8 থেকে 10 ঘন্টা তুমি প্রতিদিন লেখাপড়া করো, তাহলে অবশ্যই তোমার কাঙ্ক্ষিত যেই স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। তো আমরা দোয়া করি তোমরা যাতে তোমাদের সেই স্বপ্ন পূরণ করতে পারো। এখন আসো আমরা আলোচনা আসি। উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী একাদশ, অধ্যায় 1, তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এই অধ্যায়ে আজকে আমাদের 5ম ক্লাস। এর পূর্বে তোমাদের 4টি ক্লাস হয়েছে, আর সামনে তোমাদের ডিসেম্বরের 19 তারিখ থেকে সেমিস্টার পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো উচ্চ মাধ্যমিকে এটি তোমাদের প্রথম পরীক্ষা, এজন্য এই অধ্যায়টি আজকে আমি পুরোপুরি শেষ করতেছি না, আরও অল্প একটু বাকি আছে, যেটি হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা, সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব, আর তথ্য যোগাযোগ প্রযুক্তি এর অর্থনৈতিক উন্নয়ন। এই 3টা জিনিস বাকি আছে। তো এইগুলা সহ সামনের যে ক্লাসটি হবে সেখানে তোমাদের একটা ফিনিশিং ক্লাস দেওয়া হবে। যেহেতু তোমাদের প্রথম পরীক্ষা, সেই হিসাবে এই উদ্দীপক দিয়ে আলোচনা হতে পারে, আবার কি ধরনের প্রশ্ন হবে আর কীভাবে তোমাদেরকে অ্যান্সার করতে হবে সেই সম্বন্ধেও কিছু আলোচনা আসবে। তো আশা করি ওই ক্লাসটিতে তোমরা বিস্তারিত আরও পরীক্ষা সম্বন্ধে জানতে পারবে। তো আজকে আমাদের যে ক্লাস 5 নম্বর ক্লাস, সেখানে আমার আলোচনার বিষয় হলো ন্যানো টেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন আসো আমরা মূল আলোচনায় যাই। ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজিকে সংক্ষেপে ন্যানোটেকু বলা হয়। গ্রিক শব্দ ন্যানোস থেকে এই ন্যানো শব্দের উৎপত্তি। ন্যানো হলো অতি ক্ষুদ্র। ন্যানোর বাংলা অর্থ হলো বামন বা জাদুকরী ক্ষমতা সম্পন্ন। ন্যানো হলো একটি পরিমাপের একক। 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগকে 1 ন্যানোমিটার বলা হয়। অর্থাৎ 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁹ মিটার। এই এককটি তোমাদের বোর্ড পরীক্ষায় প্রায় আসে, বা তোমাদের কলেজের পরীক্ষাও কিন্তু প্রায় আসে। তাহলে এখন দেখো যে কত ক্ষুদ্র স্কেলে ন্যানো টেকনোলজি কাজ করে। এখন 1 মিটার মানে কতটুকু? 1 মিটার হইল তোমার ব্যবহৃত যে স্কেলটির 3 স্কেল সমান। তাহলে এটুকরে যদি তুমি 100 কোটি ভাগে বিভক্ত করো, তাহলে কিছু খুঁজে পাবে? তোমরা চোখে কিছু দেখতে পাবে? তার মানে একটি বালিকণার শত শত বা সহস্র গুণ ক্ষুদ্র হইল ন্যানোমিটার। এই প্রযুক্তি দ্বারা কোনো উপকরণকে এতই ক্ষুদ্র করে তৈরি করা যায় যে এর চেয়ে আর ক্ষুদ্র করা সম্ভব নয়। ছোটবেলায় যে একটি মার্বেল তোমরা খেলাধুলা করছো, তুমি যদি মনে করো যে এই মার্বেলটি 1 ন্যানোমিটার হয়, তাহলে এই সমগ্র পৃথিবীটা, বিশাল যে পৃথিবীতে আমরা বাস করি, এই পৃথিবীর সাইজ হবে মাত্র 1 মিটার। অর্থাৎ এই পৃথিবীটাকে তোমার পড়ার টেবিলের উপরে রাখা যাবে।
তাহলে এখন দেখো কত ক্ষুদ্র। আর এই পরমাণুগুলা এত ছোট হওয়ার কারণে আমরা খালি চোখে দেখতে পাই না। এই জন্য IBM অর্থাৎ ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন এর গবেষকরা 1980 সালে একটি যন্ত্র আবিষ্কার করেন, তার নাম হলো ASTM, স্ক্যানিং টার্লিনিং মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপের মাধ্যমে ছোট একটি পিঁপড়াকে বিশাল এক ডাইনোসরের সমান দেখা যায়। এই যন্ত্রটি আবিষ্কার হওয়ার পরেই ন্যানো প্রযুক্তিকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছে। এই যন্ত্রটি আবিষ্কার করার পর 9 বছর পর IBM 1989 সালের নভেম্বর মাসে তারা অণু দিয়ে সর্বপ্রথম IBM এর লোগোটি তৈরি করেন। এই কিন্তু সর্বপ্রথম কিন্তু ন্যানো টেকনোলজির প্রয়োগ ঘটে। কাজে এই প্রযুক্তির মাধ্যমে পরমাণুকে ভেঙে বা জোড়া লাগিয়ে অনেক কিছুই করা সম্ভব। আর ন্যানো টেকনোলজির জনক আমেরিকান পদার্থবিদ রিচার্ড ফেমেন 1959 সালের 29শে ডিসেম্বর ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এক বক্তৃতায় সর্বপ্রথম ন্যানো টেকনোলজির ধারণা দেন। এজন্য রিচার্ড ফেমেনকে ন্যানো টেকনোলজির জনক বলা হয়। এই ন্যানো টেকনোলজি 1 থেকে 100 ন্যানোমিটার স্কেলে হয়ে থাকে। এই 1 থেকে 100 ন্যানোমিটার স্কেল আকৃতির বা রেঞ্জের একমাত্রিক কোনো কণাকে বলা হয় ন্যানো লেয়ার। ঠিক একই আকৃতির দ্বিমাত্রিক কণাকে বলা হয় ন্যানো টিউব। ঠিক একই আকৃতির অর্থাৎ 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির ত্রিমাত্রিক বা বহুমাত্রিক কোনো কণাকে বলা হয় ন্যানো পার্টিকেল। অর্থাৎ এই আকৃতিতে যদি কোনো কিছু তৈরি করা হয় তাকে ন্যানো পার্টিকেল বলে। এখন এই ন্যানো পার্টিকেলে এত ক্ষুদ্র হয় তার কার্যক্ষমতা কিন্তু অনেক বেশি হয়ে থাকে। আমাদের আশেপাশে যে সমস্ত বড় আকৃতির দ্রব্য বা জিনিসগুলির যে গুণাগুণ থাকে বা যে ধর্ম থাকে, ন্যানো পার্টিকেলের হলে তার ভিতরে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের প্রভাব দেখা যায়। তার মানে তোমাদের বইয়ে আছে কোয়ান্টাম পদার্থের বিজ্ঞানের প্রভাব। এখানে কোয়ান্টাম মানে হলো ক্ষুদ্র কণা। এই ক্ষুদ্র কণা আমাদের চারদিকে যে সমস্ত পদার্থগুলি বা বস্তুসমূহ আছে তাদের যে আচরণ আর কোয়ান্টাম কণার আচরণ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আর এই আচরণ নিয়ে আলোচনা, পর্যালোচনা, গবেষণা করার জন্য তৈরি বিজ্ঞানকে বলা হয় কোয়ান্টাম পদার্থবিজ্ঞান। তবে দীর্ঘদিন থেকেই রসায়নবিদরা ন্যানো ব্যাসার্ধের পলিমার তৈরি করছেন। আবার এই অনেক দিন আগে থেকেই প্রযুক্তিবিদগণও ন্যানো আকৃতির ডিজাইন করে আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট চিপ তৈরি করেছেন। কাজেই ন্যানো প্রযুক্তি ব্যবহার করে বৃহৎ স্কেলের পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে, যা আকারে সূক্ষ্ম ও ছোট, মজবুত, বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই, ওজনে হালকা হয়ে থাকে। ভবিষ্যতের দিকে আমাদের পৃথিবী হতে যাচ্ছে ন্যানো টেকনোলজির রাজত্ব। তাহলে ন্যানো টেকনোলজি কি? এখানে তোমাদের জন্য আমি দুইভাবে সংজ্ঞা দিয়েছি, আশা করি তোমরা পড়লেই এই সংজ্ঞাটি বুঝতে পারবে। প্রথমটি আমি লিখেছি কোনো বস্তুর কার্যক্ষমতা বৃদ্ধির জন্য যে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে অণু পরমাণুগুলোকে ন্যানোমিটার স্কেলে বা ন্যানো পার্টিকেল রূপে পরিবর্তন করা হয়
সে প্রযুক্তিকে ন্যানো টেকনোলজি বা সংক্ষেপে ন্যানোটেক বলা হয়, অথবা নিচেরটিও তোমরা দিতে পারো। এই ন্যানো প্রযুক্তিতে দুইটি পদ্ধতি ব্যবহৃত হয়। এক নম্বরে টপ টু ডাউন, এটাকে আবার টপ টু বটমও বলে। তো কাজেই কোনো বস্তু বা জিনিসকে কেটে ছোট করে প্রয়োজনীয় বা নির্দিষ্ট আকার দেয়াকে টপ টু ডাউন বলে। এক্ষেত্রে সাধারণত ইচিং প্রক্রিয়াটি সম্পর্কিত। ইচিং মানে কি? ইচিং হইল কোনো পদার্থ বা কাজ ইত্যাদির উপর ডিজাইন করা, এটাকে বলা হয়েছে ইচিং। আমি একটু আগে তোমাদেরকে বলছি আইসি যে তৈরি করা হয়েছে সেটা কিন্তু ডিজাইন করে তৈরি করা হয়, তো এটাকে ইচিং বলা হয়। 2 নম্বরে হইল বটম টু টপ অথবা ডাউন টু টপও বলা হয়। ক্ষুদ্র ক্ষুদ্র আকারের বস্তুকণা দিয়ে বড় আকারের কোনো বস্তু বা জিনিস তৈরি করাকে ডাউন টু টপ বলে। যেমন মনে করো তুমি একটি বিশেষ ধরনের ডিএনএর প্রয়োজন, তোমার একটি বিশেষ ধরনের ডিএনএর প্রয়োজন। এখন সেই ডিএনএ এর ছোট ছোট উপাদানগুলিকে মিশ্রণ করে তোমার যেই প্রয়োজনীয় ডিএনএটি তৈরি করা সম্ভব, এটাই হলো বটম টু টপ। তবে আমাদের বর্তমান ইলেকট্রনিক্স হলো টপ টু ডাউন প্রযুক্তি, কিন্তু ন্যানো প্রযুক্তি হলো ডাউন টু টপ প্রযুক্তি। এখন আসো ন্যানো টেকনোলজির ব্যবহার। তো বর্তমানে ন্যানো টেকনোলজি প্রায় 1300 থেকে 1400 আইটেমের মধ্যে ব্যবহৃত হচ্ছে পৃথিবীতে। তো এখানে সংক্ষেপে আমরা কয়েকটি আইটেম নিয়ে আলোচনা যাচ্ছি। 1 নম্বরে কম্পিউটার হার্ডওয়্যার তৈরিতে। এখন মাইক্রো কম্পিউটার বলো, ল্যাপটপ বলো, যে কোনো কম্পিউটারের ভিতরে যে প্রসেসর আছে সেই প্রসেসর অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ন্যানোমিটার স্কেলের সার্কিট দ্বারা তৈরি। বর্তমানে কম্পিউটার যে প্রসেসরগুলি আছে সেগুলি 100-এর চেয়েও নিচে ছোট ন্যানোমিটার স্কেলের ট্রানজিস্টর দ্বারা প্রস্তুত হয়ে থাকে। ফলে প্রসেসরের গতি অনেক বেশি হয়, দীর্ঘস্থায়িত্ব হয়, কম শক্তি খরচ হয়। আর আমাদের ব্যবহৃত ল্যাপটপ বা কম্পিউটারে তোমার 10 থেকে 20 লক্ষ ট্রানজিস্টর ব্যবহৃত হয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার হার্ড ডিস্কের ডেটা ধারণ ক্ষমতা টেরাবাইটে উন্নীত করা হয়েছে এবং দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের দেশেও সাধারণত যে কম্পিউটারগুলি আছে এখানে যে হার্ড ডিস্ক ব্যবহার করা হয় প্রায় ধরো 14 থেকে 15 টেরাবাইটের হার্ড ডিস্ক আমাদের দেশে ব্যবহৃত হয় সর্বোচ্চ। সামনে কিন্তু আরও আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তাছাড়া তোমাদের যে মোবাইলে যে মেমোরি কার্ডটি ব্যবহার করো এটাও কিন্তু ন্যানো টেকনোলজির মাধ্যমে তৈরি করা, যার জন্য তোমার মোবাইলে মেমোরি কার্ড পাওয়া যায় প্রায় বর্তমানে 256 জিবি পর্যন্ত পাওয়া যায়। বিশাল ব্যাপার কিন্তু। আর তাছাড়া আমরা যে আগে যে মনিটরগুলো ব্যবহার করছি, হ্যাঁ, সিআরটি মনিটর, পরবর্তীতে আমরা ব্যবহার করছি এলসিডি মনিটর, তারপরে আমরা এখন বর্তমানে ব্যবহার করতেছি এলইডি মনিটর। তো সামনে কিন্তু তোমাদের টিভি হোক আর কম্পিউটারে হোক সামনে যে মনিটরগুলি আসতেছে সেগুলো হচ্ছে ফ্লেক্সিবল ডিজিটাল স্ক্রিনের মনিটর। ইচ্ছা করলে ওই মনিটরগুলোকে তুমি সহজেই বাস করে রাখতে পারবে কাগজের মতো। তো কাজেই এই প্রযুক্তি ব্যবহার করে এমন কম্পিউটার তৈরি হচ্ছে যা ইচ্ছা করলে পকেটে বাস করে রাখা যায় এবং প্রয়োজনে আবার পকেট থেকে সেটাকে আবার বাস খুলে ব্যবহার করা যায়। এই হচ্ছে ন্যানো টেকনোলজির কম্পিউটার হার্ডওয়্যারেতে তার ব্যবহার। 2 নম্বর চিকিৎসা ক্ষেত্রে আণুবীক্ষণিক বা ন্যানো রোবট ব্যবহার করে অপারেশন করা, যেমন হৃদরোগ চিকিৎসায় এনজিওপ্লাস্টির মাধ্যমে সরাসরি রোগাক্রান্ত সেলে চিকিৎসা প্রদান করা এবং ন্যানো ক্রায়োসার্জারি
ডায়াগনোসিস, এন্ডোস্কোপি, এনজিওগ্রাম, কোলোনোস্কোপি ইত্যাদি সাধারণত ন্যানো টেকনোলজি ব্যবহার করে করা হয়ে থাকে। তাছাড়া স্মার্ট ড্রাগ তৈরিতে ও ক্যান্সার কোষ ধ্বংস করতেও ন্যানো টেকনোলজি ব্যবহৃত হচ্ছে। তবে ন্যানো রোবটের মাধ্যমে চিকিৎসায় পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো আশঙ্কাই থাকে না। আর ন্যানো রোবটগুলি সাধারণত এই আমাদের যেই ক্যান্সার বা ভিতরে যে কোষগুলি আছে, অসুস্থ যে কোষগুলি আছে, সেই অসুস্থ কোষগুলির মধ্যে ন্যানো রোবটের সাহায্যে সরাসরি ওষুধ ঢেলে বা সরবরাহ করে সাধারণত ওই ক্যান্সারের যে অসুস্থ কোষগুলি সেগুলিকে ধ্বংস করা হয়। 3 নম্বর, খাদ্য শিল্পে খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং এর সিলভার তৈরিতে। সিলভার আমরা কিন্তু এখন দেখতে পাই, বিভিন্ন হোটেলও দেখতে পাই প্যাকেটগুলোতে সাধারণত এক ধরনের সিলভারের প্রলেপ দেওয়া থাকে। এটা কিন্তু ন্যানো টেকনোলজির। আবার খাদ্যে ভিন্নধর্মী স্বাদ তৈরিতে এবং খাদ্যের নিরাপত্তা ও গুণাগুণ রক্ষার্থে বিভিন্ন ধরনের ন্যানো ম্যাটেরিয়াল ব্যবহৃত হয়। 4 নম্বর, জ্বালানি ক্ষেত্রে কম খরচে জ্বালানি তৈরি, বিভিন্ন প্রকার ব্যাটারির জন্য ফুয়েল সেল তৈরি এবং সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য উন্নত মানের সৌর কোষ তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হচ্ছে, যেটাকে আমরা সোলার বলি। তো আজকে এই যে তোমার ন্যানো টেকনোলজির মাধ্যমে এই সোলার সিস্টেমে যে সৌর বিদ্যুৎ, এটা মোটামুটি ভালো কাজ করে। আমাদের বাংলাদেশে প্রায় বিভিন্ন জায়গায় এটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে। আর ন্যানো প্রযুক্তির যেই ব্যাটারি, এগুলা মোটামুটি ভালো কাজ করে এবং দ্রুত চার্জও হয়। 5 নম্বর, যোগাযোগ ক্ষেত্রে চালকবিহীন গাড়ি, হালকা ওজনের ও স্বল্প জ্বালানি চাহিদার গাড়ি প্রস্তুতকরণে ন্যানো প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আমরা নিচে চিত্র দিয়ে দেখো 3টি দিয়েছি। প্রথমটাতে আছে ফুয়েল সেল কার, আর দ্বিতীয়টা যেটা সেটা দেখো অত্যন্ত ছোট এবং হালকা। তৃতীয়টা দেখো এখানে কোনো চালক নাই, চালকবিহীন গাড়ি এবং এটা ওজনে অনেক হালকা। 6 নম্বর, কৃষিক্ষেত্রে ন্যানো টেকনোলজি ব্যবহার করে বর্তমানে জমির সার তৈরি করা হয় এবং উন্নত মানের সার, যা ফসল উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করতে পারে। আমরা নিচের চিত্রে দেখাই দিচ্ছি আমরা যে ন্যানো ফার্টিলাইজার, এবং এটা ব্যবহারের ফলে দেখো শুধুমাত্র টমেটো আমরা দেখাই দিচ্ছি কি পরিমাণ টমেটো উৎপন্ন হয়। 7 নম্বর, খেলাধুলার সামগ্রী তৈরিতে ক্রিকেট বা টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধি, ফুটবল বা গলফ বলের বাতাসের ভারসাম্য রক্ষা, র্যাকেটের শক্তি ও স্থায়িত্ব বৃদ্ধির জন্য ন্যানো টেকনোলজি ব্যবহৃত হচ্ছে। এই ছাড়াও খেলোয়াড়রা যে সকল জুতা, মোজা, ট্রাউজার ইত্যাদি ব্যবহার করে, এগুলা স্থায়িত্ব বৃদ্ধি ও আরামদায়ক করার জন্য ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। তাছাড়া এগুলাতে তেমন ধুলবালিও পড়ে না এবং এগুলাকে সহজে না ধুলেও চলে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ন্যানো টেকনোলজির কারণে। 8 নম্বরে, মহাকাশ অভিযান। মহাকাশ অভিযানে ব্যবহৃত হালকা ওজনের নভোযান তৈরিতে ও জ্বালানির পরিমাণ সাশ্রয়ে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। তো পৃথিবীতে যারা এই মহাকাশে যায় তারা সাধারণত এই ন্যানো টেকনোলজির ব্যবহৃত যন্ত্রপাতি সহ, মহাকাশ যান সহ, তাদের পোশাক সহ বিভিন্ন যন্ত্রপাতি বিশেষ করে ন্যানো প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়। 9 নম্বর, বায়ু দূষণ রোধে গাড়ি ও শিল্প কারখানা হতে নির্গত ক্ষতিকারক বিষাক্ত ধোঁয়াকে ন্যানো টেকনোলজির বা ন্যানো পার্টিকেলের সাহায্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দূষণমুক্ত গ্যাসে রূপান্তর করে বায়ু দূষণ রোধ করা যায়। তা আমাদের দেশের অবস্থা তো খুবই খারাপ, বায়ু দূষণ পদ্ধতি খুবই ব্যাপক। এই জন্য আমাদের দেশে প্রতিটা ইন্ডাস্ট্রিতে যদি শিল্প কারখানায়, গাড়িতে এই ন্যানো টেকনোলজির সে ডিভাইস ব্যবহার করা হয়, তাহলে আমরা হয়তো বাংলাদেশের মানুষ বায়ু দূষণ থেকে
অনেকটা মুক্ত হবে, তার বিভিন্ন এবং রোগ থেকেও অনেক মুক্তি পাবে। 10 নম্বর, পানি দূষণ রোধে। দেশে যে বিভিন্ন শিল্প কারখানাগুলি আছে, এই কারখানাগুলো থেকে যে রাসায়নিক যে বিষাক্ত বর্জ্যগুলি বের হয়, সেগুলিকে সাধারণত ন্যানো পার্টিকেল ব্যবহার করে অক্ষতিকর বস্তুতে রূপান্তর করা যায়, ফলে পানি নিষ্কাশিত হয়। যেমন আমাদের দেশে ট্যানারি, টেক্সটাইল বা ডাইং শিল্পে যে বর্জ্যগুলি, এগুলি যদি ন্যানো প্রযুক্তির মাধ্যমে দূষণমুক্ত করা যায়, তাহলে আমাদের দেশের মানুষ অনেক উপকৃত হবে। তাছাড়া সমুদ্রের লোনা পানিকে সুপেয় করা যায় এই টেকনোলজির মাধ্যমে, এবং পানি থেকে আর্সেনিকও মুক্ত করা যায় সম্ভব এই টেকনোলজির মাধ্যমে, ইত্যাদি কাজ করা হয়ে থাকে। 11 নম্বর, প্রসাধন শিল্পে। বর্তমানে ব্র্যান্ডের যে সানস্ক্রিন ক্রিম ও ময়েশ্চারাইজার সহ অ্যান্টি এজিং ক্রিম তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। এ সকল ক্রিমে টাইটেনিয়াম অক্সাইড অথবা জিঙ্ক অক্সাইডের ন্যানো পার্টিকেল যুক্ত হওয়ায় আমাদের ত্বকের ক্যান্সার রোধ সম্ভব হয়েছে। এখানে যে ধরো ক্রিমের মধ্যে ক্রিমটিতে যে টাইটেনিয়াম অক্সাইড বা জিঙ্ক অক্সাইড আছে, ফলে এই ক্রিমটি স্কিনে লাগানো মাত্রই সূর্যের ক্ষতিকর যে আল্ট্রাভায়োলেট রশ্মি, এই রশ্মিকে টাইটেনিয়াম অক্সাইড বা জিঙ্ক অক্সাইড ব্লক করে দেয়, ফলে আমাদের স্কিনে সরাসরি সূর্যের থেকে আল্ট্রাভায়োলেট রশ্মি প্রবেশ করতে পারে না, যার জন্য স্কিনের ক্যান্সার রোধ সম্ভব হয়। ন্যানো টেকনোলজির সুবিধাসমূহ। 1 নম্বরে, ন্যানো টিউব ন্যানো পার্টিকেল দ্বারা তৈরি পণ্য অধিক মজবুত ও টেকসই হয়, আকারে ছোট, ওজনে হালকা হয়। এটা আমরা ব্যাখ্যায় সাধারণত আলোচনা করেছি কিছু, ওইখান থেকে তোমরা বুঝতে পারবে। 2 নম্বরে, ন্যানো টেকনোলজির দ্বারা তৈরিকৃত ওষুধ অর্থাৎ স্মার্ট ড্রাগ ব্যবহার করে দ্রুত রোগ মুক্তি লাভ করা যায়। 3 নম্বরে, ন্যানো ট্রানজিস্টর, ন্যানো ডায়োড, প্লাজমা ডিসপ্লে ইত্যাদি ব্যবহারের ফলে ইলেকট্রনিক শিল্পে বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে। 4 নম্বর, ন্যানো প্রযুক্তি দ্বারা তৈরি ব্যাটারি, ফুয়েল সেল, সোলার সেল ইত্যাদির মাধ্যমে সৌরশক্তিকে অধিকতর কাজে লাগানো যায়। এটাও আমরা দেখাইছি, সাধারণত ব্যাখ্যাতে আমরা একটু আলোচনা করেছি। 4 নম্বরে, ন্যানো টেকনোলজি প্রয়োগের ফলে উৎপাদিত ইলেকট্রনিক যন্ত্র বিদ্যুৎ সাশ্রয়ী হয়, কারণ এগুলোতে অনেক কম বিদ্যুৎ খরচ লাগে। আর ন্যানো টেকনোলজির যেমন সুবিধা আছে, তেমনি আবার অসুবিধা আছে। 1 নম্বর, ন্যানো টেকনোলজি সাধারণত ব্যয়বহুল, খরচ বেশি পড়ে, ফলে এই প্রযুক্তির প্রয়োগে উৎপাদিত পণ্য ব্যয়বহুল, যার জন্য সকলে ব্যবহার করতে পারে না। 3 নম্বরে, ন্যানো টেকনোলজি পুরোপুরি বিকশিত হলে পারমাণবিক শক্তি অনেক সহজলভ্য হয়ে যেতে পারে, যা মানব জাতির জন্য হুমকি স্বরূপ। অর্থাৎ যদি সবার কাছে যদি এটা সহজলভ্য হয়ে যায়, তাহলে কোনো দেশ, সাধারণ দেশগুলো ভয়াবহ মরণাস্ত্র বানিয়ে বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করে শুরু করে দিতে পারে, যার জন্য আমাদের মানব জাতির জন্য হুমকি স্বরূপ। 3 নম্বরে, ন্যানো পার্টিকেল মানুষের শরীরের জন্য অনেক ক্ষতিকর। আবার ন্যানো প্রযুক্তি ব্যবহারের ফলে অদক্ষরা কর্মহীন হয়ে যেতে পারে। এই সমস্ত অসুবিধা। এখন আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করি। তোমরা নিচে যে একটি চিত্র দেখতে পাচ্ছ, চিত্রটির প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ একটি গাছ, তারপর আছে একটি মানুষ। গাছটি হলো উদ্ভিদ এবং মানুষটি হলো প্রাণী। এই উদ্ভিদ এবং প্রাণীর সবচেয়ে ক্ষুদ্রতম একক বা অংশ হল সেল বা কোষ। কোষের প্রাণকেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম ও ডিএনএ ডবল হেলিক্স। ডবল হেলিক্স ডিএনএর স্ট্রাকচার বর্ণনা করতে ব্যবহৃত হয়। আর নিউক্লিয়াসের ভিতরে পেঁচানো কিছু বস্তু থাকে, যাকে ক্রোমোজোম বলা হয়। ক্রোমোজোমের মধ্যে আবার সেনের মতো পেঁচানো কিছু বস্তু থাকে,
যাকে বলা হয় ডিএনএ, অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তোমরা নিচে চিত্রে দেখতে পাচ্ছ। এই ডিএনএ অনেক অংশে বিভক্ত। এর এক একটি নির্দিষ্ট অংশকে বলা হয় জিন। এই জিনই জীবের বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে থাকে। এক সেট পূর্ণাঙ্গ জিনকে জিনোম বলা হয়। এখন ক্রোমোজোমের কথা আমরা বলেছি। আমাদের মানুষের প্রতিটি দেহকোষে ক্রোমোজোম আছে 23 জোড়া। তার মধ্যে 22 জোড়া পুরুষ এবং মহিলাদের মধ্যে অভিন্ন, অর্থাৎ একই রকম, যাকে অটোজোম বলা হয়। আর শুধুমাত্র এক জোড়া পুরুষ এবং মহিলাদের মধ্যে ভিন্ন থাকে। আর বিড়ালের রয়েছে 34 জোড়া, মশার রয়েছে 6 জোড়া এবং রুই মাছের আছে 25 জোড়া। এইগুলা সাধারণত তোমাদের এমসিকিউতে আসতে পারে। আর এখন ডিএনএ হয়তো সবার কাছে পরিচিত। তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে ডিএনএ এর মধ্যে আবার কি থাকে। ডিএনএ সাধারণত থাকে 5টি কার্বন শ্রেণী, যাকে ডিঅক্সিরাইবোস সুগার বলা হয়। আর প্রচুর পরিমাণ ফসফেট থাকে। আর 4টি ক্ষারক থাকে। 4টি ক্ষারককে এসসিজিটি নামে পরিচিত। এ হইল অ্যাডেনাইন, সি হইল সাইটোসাইন, জি হইল গুয়ানাইন এবং টি হইল থায়ামাইন। আর এই 4টি ক্ষারকের জন্যই আমাদের মানুষের চেহারা এক একজনের এক এক রকম। অর্থাৎ এই 4টি ক্ষারকরে হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি ভাবে বিন্যাস করা যায়। আর এই বিন্যাসের কারণেই কিন্তু আমাদের চেহারা ভিন্ন রকম হয়ে থাকে। এই ক্ষারকগুলি সাজানোর পদ্ধতিকে জিন ম্যাপিং বলা হয়। উপরে আমরা চিত্র দেখে যা কিছু আলোচনা করেছি তাই আমরা এখানে বর্ণনা আকারে বা ব্যাখ্যা আকারে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তো প্রয়োজনে তোমরা এখান থেকে লিখে নিবে এবং ওই চিত্রটি দেখে তোমরা অবশ্যই বুঝবে। এখান থেকে পরীক্ষায় বিভিন্ন সংজ্ঞা আসতে পারে। তাহলে ওইখানে আমরা কিন্তু বলছিলাম যে এক সেট জিনকে বলা হয় জিনোম। তাহলে এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসলে কি? বায়োটেকনোলজির মাধ্যমে কোনো জীবের জিনোমকে নিজের সুবিধামতো সাজিয়ে কিংবা একাধিক জীবের জিনোমকে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টির করার কৌশলকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। এইভাবে তোমরা সংজ্ঞাটা লিখতে পারো। অথবা তোমাদেরকে নিচেও একটু বলে দিয়েছি, কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিনতত্ত্ব প্রকৌশল বলে। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং জনক কে 1972 সালে ফলবাগ বানরের ভাইরাস SB40 ও ল্যাম্ডা ভাইরাস এর ডিএনএ সংযোগ ঘটিয়ে বিশ্বে প্রথম আরডিএনএ অণু তৈরি করেন। এই জন্য ফলবাগকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয়। এখন এসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জীবের বৈশিষ্ট্য কিভাবে পরিবর্তন করা হয় তা নিয়ে একটু আমরা আলোচনা করি। ধাপ 1, ডিএনএ নির্বাচন করা। সর্বপ্রথমে যে জিনটি দ্বারা অন্য জীবের বৈশিষ্ট্য পরিবর্তন করা হবে তাকে আলাদা করা হয় এবং যাকে ডোনার ডিএনএ বলা হয়। ধাপ 2, ডিএনএর বাহক নির্বাচন করা। নির্বাচিত ডিএনএকে বহন করার জন্য বাহক হিসাবে ইকলাই। ইকলাইয়ের পূর্ণ মিনিংটা হলো এশেরিকিয়া কলাই, যা একটি বড় আকৃতির ব্যাকটেরিয়া এবং এটা ক্ষতিকর ব্যাকটেরিয়া নয়। তো এই ব্যাকটেরিয়াকে নির্বাচন করতে হয়।
ইকোলাই এর দেহে থাকে সাধারণ ডিএনএ অণু ও বৃত্তাকার ডিএনএ অণু। আর এই বৃত্তাকার ডিএনএ অণুকে প্লাজমিড বলে। এটি বাহকের প্লাজমিডকে ডিএনএর সাথে যুক্ত করতে ব্যবহৃত হয়। 3 নম্বরে ডিএনএ খণ্ড কর্তন করা। নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে নির্বাচিত ডিএনএ থেকে সুবিধামতো ডিএনএ প্লাজমিড অংশ কেটে নেওয়া হয়। 4 নম্বরে কর্তনকৃত ডিএনএ খণ্ড প্রতিস্থাপন করা। নির্বাচিত ডিএনএকে কর্তনকৃত প্লাজমিড ডিএনএ এর যথাস্থানে প্রতিস্থাপন করা হয়। ফলে নতুন বা পরিবর্তিত যে প্লাজমিড ডিএনএ সৃষ্টি হয় তাকে রিকম্বিনেন্ট বা আরডিএনএ বলা হয়। 5 নম্বরে পোষক দেহে আরডিএনএ স্থানান্তর করা। অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে আরডিএনএ কে তাপ অথবা ইলেকট্রিক শক দিয়ে ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করা হয়। 6 নম্বরে আরডিএনএ এর সংখ্যা বৃদ্ধি ও মূল্যায়ন করা। গবেষণাগারের কালচার মিডিয়ামে রেখে আরডিএনএ সংখ্যা বৃদ্ধি করা হয়। ফলে কাঙ্ক্ষিত জিনবাহী প্লাজমিড ও পোষক কোষের সংখ্যা বৃদ্ধি পায়। এইভাবেই পোষক দেহে আরডিএনএ সৃষ্টি করা হয়। এভাবে ধাপে ধাপে সাধারণত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন জীবের বৈশিষ্ট্য পরিবর্তনের কাজ করা হয়। এখন আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার। 1 নম্বরে ফসল উৎপাদনের ক্ষেত্রে। তো আমাদের দেশে তো বর্তমানে ব্যাপকভাবে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হচ্ছে ফসল উৎপাদনে, আর যাকে আমরা হাইব্রিড বলি। যেমন এই প্রযুক্তির সাহায্যে ধান, পাট, আখ, ভুট্টা, তুলা, টমেটো, পেঁপে, সোয়াবিন সহ আরো বিভিন্ন জাতের এই ফসল উৎপাদন করা হয়। এই জিন বৈশিষ্ট্য পরিবর্তন করে ফসল উৎপাদন বৃদ্ধি করা হয়েছে, ভাইরাস ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে, আগাছা সহিষ্ণু করা, পোকামাকড় প্রতিরোধী ও খরা সহনশীল ফসল উৎপাদন করা সম্ভব হয়েছে। আর তাছাড়া এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে দ্রব্যাদি আছে সেগুলি পুষ্টিগুণ ও স্বাদ অনেক উন্নয়ন হয়েছে এবং এই বিভিন্ন ঔষধ প্রতিরোধী জিন প্রতিস্থাপন করে তাদের প্রতিরোধ ক্ষমতাও সৃষ্টি করা হয়েছে আগাছানাশক ওষুধ ব্যবহার করে। 2 নম্বর চিকিৎসা ক্ষেত্রে ইকোলাই ব্যাকটেরিয়া ও ইস্ট হতে মানব দেহের ইনসুলিন তৈরি, হরমোন বৃদ্ধি করা এবং বামনত্ব, ভাইরাসজনিত রোগ, ক্যান্সার, এইডস ইত্যাদি চিকিৎসায় এই জিন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। 3 নম্বর মৎস্য উন্নয়নের ক্ষেত্রে স্যামন মাছের বৃদ্ধি হরমোনের জিন স্থানান্তরের মাধ্যমে আমাদের যে দেশীয় মাছ তেলাপিয়া, কই, মাগুর, কমন কাপ ইত্যাদি মাছ অনেক বড় করা সম্ভব হয়েছে। অর্থাৎ এই মাছগুলিও ছাড়াও আমাদের দেশীয় প্রায় সব মাছের উৎপাদন এবং আকারে প্রায় 60% বৃদ্ধি করা সম্ভব হয়েছে এই জিন প্রযুক্তির মাধ্যমে। 4 নম্বর পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে তেল ও হাইড্রোকার্বন আমাদের পৃথিবীর পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আর এই পৃথিবীতে হাইড্রোকার্বনের প্রধান উৎস হল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস। বর্তমানে জিন প্রকৌশল দ্বারা তৈরি ব্যাকটেরিয়া তেল ও হাইড্রোকার্বনকে নষ্ট করে আমাদের পৃথিবীর পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। 5 নম্বরে প্রোটিন উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে জৈব কারখানায় প্রচুর পরিমাণে প্রোটিন ও এনজাইম উৎপাদন করা হয়।
অর্থাৎ প্রোটিন তো তোমরা নিজেরাই বুঝতে পেরেছ, আর এনজাইম হলো আমরা যে খাবার খাই, এনজাইম সেই খাবারকে ভেঙে গ্লুকোজে রূপান্তর করে আমাদের শক্তি যোগায়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে একদিকে যেমন উপকারিতা আছে, অন্যদিকে তেমনই কিছু ক্ষতিকর দিকও আছে। যেমন 1 নম্বরে জীববৈচিত্র্য হ্রাসের কারণে জীবজগতে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হতে পারে। অর্থাৎ কোনো কারণে যদি রিকম্বিনেন্ট অর্থাৎ আরডিএনএ ক্ষতিকর হয়ে পড়ে, তাহলেই এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। 2 নম্বরে নিবেশিত বা স্থাপিত জিন যদি ক্ষতিকর প্রোটিন সংশ্লেষণ করে, তাহলে ক্যান্সার সহ নতুন রোগ হতে পারে। 3 নম্বরে মানবদেহে প্রয়োগযোগ্য অ্যান্টিবায়োটিক ওষুধের কার্যকারিতা হ্রাস পেতে পারে, ফলে মানব স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে। অর্থাৎ মানব কোষে যে প্রবিষ্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন কোনো রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া স্থানান্তরিত হয়, তাহলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আমাদের এই রোগ জীবাণু দমন করা সম্ভব হবে না। এজন্যই সাধারণত মানুষের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে। 4 নম্বরে জীব বিধ্বংসী নতুন ক্ষতিকর ভাইরাস তৈরি হতে পারে। 5 নম্বরে শরীরে অ্যালার্জি বৃদ্ধি পেতে পারে। আজকের মতো আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। তবে আগামী ডিসেম্বরের 19 তারিখ হতে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হতে যাচ্ছে, আর 21 তারিখ হয়েছে আমাদের আইসিটি পরীক্ষা। তো আজকে ক্লাসে তোমাদেরকে আমি কোনো উদ্দীপক দিইনি, যেহেতু এই প্রথম অধ্যায়ের উপর আরেকটি ক্লাস হবে, সেই ক্লাসে তোমাদেরকে উদ্দীপক সহ ওই অধ্যায়ের উপর বিস্তারিত আলোচনা হবে এবং সাজেশনও দেওয়া হবে। তো অবশ্যই তোমরা সকলে ওই ক্লাসে অংশগ্রহণ করবে। আর তোমরা সবাই ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকো, এই দোয়াই করি। আর আমার জন্য তোমরা দোয়া করবে। যারা এখন আমার সাথে উপস্থিত ছিলে তাদের সকলকে ধন্যবাদ।